সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। আমি এখন অবস্থান করছি নওগাঁতে সমবায় ইনস্টিটিউটে। অনেকে হয়তো জানেন আমরা গতকাল এসেছি নওগাঁ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত কান্নহুবার সাহিত্য পুরস্কারে। এখানে আমার সাথে পরিচিত হয়েছে সিলেট অঞ্চলের বরেণ্য কবি। আপনার পরিচয় দেন। আমি মামুন সুলতান। আমরা সিলেট থাকি, সিলেটেই সাহিত্য চর্চা করি। আর আমার প্রথম লেখা প্রকাশ হয়েছিল 1996 সালে। বলা যায় যে 1992 সাল থেকে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন থেকেই আমাদের সাহিত্যের প্রেরণাটা শুরু হয়। এবং উন্মেষকাল যদি বলা যায় আমার জীবনের, তাহলে আমি 94 সালটাকেই ধরব। 94 সালের থেকেই আমি নিয়মিতভাবে লেখালেখি করছি। আমার লেখালেখির বিষয় কবিতা, প্রবন্ধ আর মাঝে মাঝে গল্প লিখি। এই অবস্থা। আপনার প্রথম কাব্যগ্রন্থটার নাম কি? আমার প্রথম কাব্যগ্রন্থের নাম হলো জলভাঙা স্বপ্নসিঁড়ি। 2015 সালে প্রকাশিত হয় চৈতন্য প্রকাশ থেকে। আর এরপরে আর কোনো কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন? আমার মোট গ্রন্থ 8টি। এর মাঝে 6টি হলো কবিতার বই, একটা হলো প্রবন্ধের সাহিত্য সমালোচনা, আর একটা হলো বাংলা কবিতার ছন্দকলা, ছন্দের উপর একটা কবিতা বই আছে। আপনি পেশা জীবনটা কি? আমি শিক্ষকতা করি, কলেজ পর্যায়ে শিক্ষক। মানে স্যার, আমাদের স্যার। স্যার, আপনি কবিতায় আসলে পাঠককে কি দিতে চান? মানে আপনার কবিতাতে কি আনতে ফুটিয়ে তুলতে চান? আসলে মানুষ বেঁচে থাকতে গেলে কিছু আনন্দ দরকার, বেদনার অনুভূতি দরকার, দুঃখের সাথে মানুষের যে বসবাস, দুঃখকে ছুঁয়ে দেখা দরকার। জীবনের যে দুঃখগুলো আমাদেরকে খুব বেশি কষ্ট দেয়, সেই কষ্টময় জীবনের ভেতর থেকে যখন আমরা একটু সুখের প্রত্যাশায় নিজের জীবনটাকে বিলিয়ে দেই, সেই সুখ ধরার জন্য যে একটা উপকরণ দরকার, একটা আশ্রয় দরকার, আমি মনে করি সেই সুখের আশ্রয়টা হলো কবিতা। অবশ্যই কবিতা তো সুখ দুঃখই নিয়ে হয়। স্যার, আপনি যে কবিতা লিখছেন শুধু কবিতায় লিখেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, না গদ্য কিংবা কথা সাহিত্য? আমার আসলে সাহিত্য সমালোচনা আমার খুব ভালো একটা জায়গা। আমি ধরেন ইতিমধ্যে প্রায় আমার শখানেক প্রবন্ধ লেখা হয়ে গেছে। এর মাঝে একটা গ্রন্থই প্রকাশিত হয়েছে। গ্রন্থের গহীন গল্প, অর্থাৎ গ্রন্থের ভিতরে থাকা গল্পগুলোকে আমি ছেঁকে আনার চেষ্টা করি, ধরার চেষ্টা করি লেখকের অনুভূতিটুকু। এটা কেন যেন আমার খুব ভালো লাগে। আর ইদানিং আমার আসলে লেখকদের সম্পর্কে, লেখকদের কবিতার শাখাটা কবিতাকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে। আপনার একটা কবিতা আমি যদি পাই, এটাকে আমি নানান আঙ্গিকে চিন্তা করে দেখব। আসলে কবিতা এমন একটা রহস্যময় জগৎ, যে আপনি যে ধারণা নিয়ে, যে অর্থ সংযোগ করে, যে ভাবনা নিয়ে লিখেছেন, আমি পাঠক হিসাবে যখন পাঠ করব, তখন দেখবেন যে সে আপনার ভাবনা থেকে আমি সরে আসছি। নতুন আরেকটা ভাবনার উন্মেষ ঘটেছে, নতুন আরেকটা ভাবনার জন্ম নিয়েছে। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে কবিতার রহস্য। যে আমরা অনেকেই বলি যে আপনি কবিতা পড়েছেন, কিন্তু আপনি কবিতার অর্থটা বুঝতে পারেন। কে বলেছে বুঝতে পারেন? তিনি কবিতা নতুনভাবে আবিষ্কার করেছেন, নতুন অর্থ প্রকাশ করেছেন। এই যে ভাবনাগুলো, এগুলো আমাকে খুব বেশি তাড়না দেয়, খুব তাড়িত করে। ওখান থেকে টুকটাক কিছু কথা বলার চেষ্টা করি আরকি। অনেকে বলে যে সিলেটে বাংলা ভাষা অর্ধমিত। কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সিলেটের যে আঞ্চলিক ভাষাটা আছে, আচ্ছা, আঞ্চলিক ভাষার চর্চাও কিন্তু সাহিত্যের একটা অংশ, অবশ্যই বড় অংশ। উপভাষা। যে আমাদের আঞ্চলিক ভাষাগুলো, যে অঞ্চলে আমরা বসবাস করি, এদের মুখের এদের মুখের যে মাধুর্য, আপনি চট্টগ্রামের কথা বলেন, আমি তো তাক লাগিয়ে মানে মুগ্ধ হয়ে চেয়ে থাকি, এত সুন্দর করে, এত বাক ভঙ্গিমায়, এত চমৎকার ভাবে উচ্চারণ করে। সিলেটের ভাষাও এরকম ভিতরে একটা তন্ময়তা আছে, একটা ভাব গভীরতা আছে, কিছু আঞ্চলিক শব্দের বহুল ব্যবহৃত আছে। এত চমৎকারভাবে আপনি যদি অনুধাবন করেন,
যে আমাদের এই যে বাংলা ভাষাটা অর্থমৃত, এই কথাটা এটা আসলে একটা কথার কথা, এটা আসলে মানুষকে মজা করার জন্য কথাগুলো বলে। কিন্তু আমি শুনেছি, আমি কখনো কাউকে সিলেটের ভাষা নিয়ে তিরস্কার করতে শুনি। সবাই বলেছে যে সিলেটের ভাষা সুন্দর, ভালো লাগে, আর আমরা না না, গর্ববোধ করি। এটা বলেছে মূলত আমরা তো সবাই বুঝতে পারি না, হ্যাঁ, সবাই বুঝতে পারি না। এই জন্য আমাদের কাছে মনে হয় যে সাহিত্যের ভাষা আমাদের যেমন আমার সবাই হ্যাঁ, বুঝতে পারি। আঞ্চলিকতার একটা। আপনি কি সিলেটের আঞ্চলিক ভাষায় কোনো কবিতা লিখেছেন? না, আমি এই এটা আমার একটা ব্যর্থতা। আমাকে সিলেটের আঞ্চলিক আমি ওই যে প্রমিত বাংলা যেটা, হুম। প্রমিত বাংলায় লিখতে আমার ভালো লাগে। আর আঞ্চলিকতা আসলে মানে কিছু একেবারে ঘরের কথা, হ্যাঁ? ঘরের কিছু শব্দ। এই শব্দগুলো আত্মস্থ করে এই কবিতার ভিতরে প্রবেশ করানো এবং এটাকে একটা জুৎসইভাবে নিয়ে আসা। এটা হয়তো সম্ভব, কিন্তু একেবারে সরাসরি মানে স পূর্ণাঙ্গ ১০০% আঞ্চলিক ভাষায় কবিতা লেখা আমার কাছে মনে হয় খুব কঠিন। স্যার আপনি কত সালে শিক্ষকতা পেশায় জয়েন আমি করছেন? ২০০২ সাল থেকে শিক্ষকতায়। কোন কলেজে আছেন? আমি সুনামগঞ্জের একটা কলেজে শিক্ষকতা করছি। কোন হলো সাবজেক্টে? বাংলা পড়াচ্ছি। ও বাংলা সাহিত্যে স্যার। আঞ্চলিক ভাষায় কিছু শব্দ শুনি। এখন স্যার আপনি তো শিক্ষক ২০০২ সাল থেকে, তারপরে কবি হয়েছেন, সমালোচক হয়েছেন। আপনার কোন পরিচয়টাকে বেশি গর্বের মনে হয়? কবি না আসলে শিক্ষক? আমি ২ টা পরিচয়ই আমার পছন্দের। আমি বলি যে আমি যখন ছাত্রদের কাছে চলে যাই, আমি টোটালি একজন শিক্ষক। আমি যখন আমার কবিদের কাছে চলে যাই, আমার সামাজিকভাবে চলে আসি, কালচারাল অঙ্গনে চলে আসি, আমি টোটালি একজন সাহিত্যিক। মানে আমার কাছে কেন যেন মনে হয় যে আমার ভিতরে দুটো সত্তা কাজ করে। আমি কবিতা নিয়ে যদি আমি ক্লাসে প্রবেশ করি, যেহেতু আমি বাংলা পড়াই, এটা একটা ভালো একটা আমেজ পাওয়া যায়। কিন্তু আমি ক্লাসে যখন প্রবেশ করি তখন আসলে আমি একজন শিক্ষক, এবং আমি আমার শিক্ষকতার যে বৈশিষ্ট্য আছে, আমি সেখানে আমার ছাত্রদের কাছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি, এবং আমার ভেতরের যে আচরণ, আমার ভেতরে যে মানুষটা, সেই মানুষটাকে দিয়ে আমার ছাত্রদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। আবার আমার ভেতরের চিন্তা, আমার ভেতরের ভাবনাটাকে দিয়ে আমার লেখকদেরকে মোহাচ্ছন্ন করার চেষ্টা করি। স্যার আপনি তো সাহিত্য বোদ্ধাও বটে। তাহলে এখন আমার সংখ্যা তো সঠিক না হলেও যদি আমরা অনুমান করি যে এখন প্রায় ২,০০০-এর মতো সক্রিয় কবি সাহিত্যিক আছে। এদের মধ্যে আপনি কাদেরকে মনে হয় যে একটু ভালো লেখে কিংবা তাদের লেখাটা একটু উচ্চমার্গীয়? এরকম আমার ২-১ জন কি নাম বলতে পারবেন? আমি এই নাম বলে আমার সব লেখকদেরকে আসলে এই করতে চাই না। আমার কাছে মনে হয় যে আমাদের যে এখন যে সময়টা যাচ্ছে যে আমাদের কবিতার কথা যদি বলি, অনেকে বলে থাকেন যে ভালো কবিতা হচ্ছে না। তা আমার কাছে মনে হয় যে এখনকার সময়ের যে কবিতা তৈরি হচ্ছে, কবিতার বাঁধ তৈরি হচ্ছে, যে আমরা এখন বুঝতে পারি যে বাংলাদেশে যে আমরা কি নিয়ে কবিতা লিখছি, বহু বিষয় নিয়ে কবিতা লিখছি। কিন্তু এর ভিতর দিয়েও কিছু লেখক আছেন একেবারে আত্মতন্ময়তার ভিতর দিয়ে দেশের সংস্কৃতি, দেশের রাজনীতি, দেশের চিন্তা, দেশের মানে নানান আঙ্গিক নিয়ে কথাগুলো বলার চেষ্টা করছেন ঠিক এই সময়ের কথা। আমার কাছে মনে হয় যারা এই সময়কে ধারণ করে এই সময়ের কথাগুলো, যারা এই যুগ যন্ত্রণার ভেতর দিয়ে যারা সকালবিদ্ধ হতে পারেন, আমার কাছে মনে হয় তারা টিকে যাবেন। কিন্তু আমাদের এর ভিতরে কিছু লেখক আছেন যে যারা লেখালেখি করছেন কিন্তু যুগটাকে ধরতে পারছেন না। সময়ের যে বিষাদময়তা, সময়ের যে চাহিদা, সময়ের যে প্রেরণা, যে যুগকে এগিয়ে নেওয়ার জন্য একজন সাহিত্যিকের যে কাজ, এই কাজটা যিনি ধরতে পারছেন না, আমার মতে তিনি অনেকটা পিছনে পড়ে থাকবেন। আর এই কাজগুলো যারা ধরতে পেরেছেন তারাই এগিয়ে থাকবেন। এবং এই মুহূর্তে যদি আপনি ধরুন আমাদের চট্টগ্রামের কিছু ভাইয়েরা আছেন ভালো লিখেন, ঢাকার কিছু ভাইয়েরা আছেন ভালো লিখেন, আমাদের সিলেটেও কিছু ভালো লেখক আছেন লিখছেন, এবং কিছু লেখক একেবারেই গ্রামে বসে, আমি দেখেছি কয়েকজন লেখকের আমি সন্ধান পেয়েছি, কিছু মানুষ একেবারে গ্রামের ভিতরে থেকে, শহরের আলো বাতাস থেকে দূরে থেকে, মানে যুগের সৌন্দর্যকে গ্রহণ করে তারাও কিন্তু প্রবাহমান ধারায় এগিয়ে যাচ্ছেন। এটা আমাদের সাহিত্যের জন্য যে খুবই একটা মানে আশার দিক। এবং আমাদের যে বাংলা সাহিত্যে
চর্যাপদ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আশ্চর্যের বিষয় থেমে থাকেনি, এখনো পর্যন্ত থামেনি, চলছে, দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমার যেটা প্রত্যাশা হলো একজনের হাত ধরে, যেমন রবীন্দ্রনাথের হাত দিয়ে আমরা বিশ্ব কবির তকমা পেয়েছি রবীন্দ্রনাথকে, ঠিক এরকমভাবে আমরা যদি আরেকজন কবির একটা এরকম বিশ্ব আলোকে যদি আলোকমান হয়ে তিনি আমাদের মাঝে প্রতিষ্ঠিত হন, আসেন, আমি যেন সেই পুরুষটার অপেক্ষা করছি, সেই মানুষটার অপেক্ষা করছি। স্যার, একটা প্রশ্ন প্রায়শই আসে যে কবিরা তাদের কবিতা থেকে পাঠককে বিচ্ছিন্ন করে ফেলেছেন, অর্থাৎ দুর্বোধ্যতা হয়ে গেছে কবিতার সাধনা। এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আমি দুর্বোধ্যতাকে ভালোবাসি, রহস্যময়তাকে ভালোবাসি। আমি কবিতা কি? কবিতা একটা রহস্যের জাল, এখানে রহস্য থাকবেই। এখন পাঠক বুঝতে পারছেন না, পাঠক পড়ছেন না, এই কথাটাও সত্য না। পাঠক পড়ছেন কেন? আপনি যখন কবিতা লিখেন, আপনার কবিতা নিয়ে এমন একটা জায়গায় আপনি হঠাৎ করে কোথাও গিয়েছেন, দেখা গেল আপনার কবিতা নিয়ে কথা বলছে, ভাই আপনি এই কবিতাটা আপনার এত ভালো লেগেছে, এই কবিতাটা না। এখন কবিতার পাঠক যুগ যুগ ধরে কম। কবিতার পাঠকের জন্য আসলে কবিতা বসে থাকে না, কবিতা পাঠক সে আনবে। আমার তো ভাই বেশি পাঠকের দরকার নাই, আমার তো একজন পাঠকের দরকার। মূল কথাটা কি? মূল কথা হলো কবিতাটা আমার জন্য আমি লিখছি, কবিতা আমাকে তৃপ্তি দেওয়ার জন্য, আমাকে আমাকে আমার যে একটা তৃষ্ণার্ত মন আছে সেই মনটাকে প্রশান্ত করার জন্য আমি কবিতা লিখছি। এখান থেকে যদি সামান্য একটু মধু, সামান্য একটু রস, সামান্য একটু পানি নিয়ে সে তার মনটাকে যদি শান্ত করে, এটা আমার সার্থকতা। এটা আমার একজন কবির, একজন লেখকের এত প্রত্যাশা করা ঠিক না যে আমি জনপ্রিয় একজন কবি হয়ে যাব, প্রত্যেকটা মানুষ আমাকে চিনবে, আমাকে কবি বলে সম্বোধন করবে, আমার কবিতা নিয়ে আলোচনা করবে, এরকম প্রত্যাশা করা আমার মনে হয় খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা হয় আর কি। আমার মনে হয় যেটা আর কি, আমি কবিতা লিখছি আমার জন্য, আমার আশপাশের মানুষগুলো যদি, আমার ঘরের সন্তানটা যদি আমার কবিতা পড়ে, আমার ঘরের স্ত্রী যদি আমার কবিতাটা পড়ে, আমার মা যদি আমার কবিতা পড়ে পছন্দ করে, আমার বাবা যদি আমার কবিতা পড়ে পছন্দ, আমার এর চেয়ে বড় পৃথিবী আর কি আছে? এটাই তো আমার মনে করি আমি অনেক বড় সার্থক। ধন্যবাদ স্যার, ভালো কবিতা লিখবেন আগামীতে। অনেক আমাদের ধন্যবাদ। পাঠকদের জয় করবেন। চমৎকার ফুল, মেঠো ধন্যবাদ। ফুলের সুঘ্রাণে মুখরিত।